প্রথমবারে বিসিএস হয় কি হয় না, দুনিয়াতে অনেক কাজ প্রথমবারে হয়েছে, ভালো ভালো কাজ প্রথমবারে হয়েছে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস, সত্যজিৎ রায়ের প্রথম কাজ, টু কিল এ মকিংবার্ড হারপার লির প্রথম উপন্যাস। এরকম অসংখ্য এক্সাম্পল আপনাদের দেওয়া যাবে। সো প্রথমবারে ভালো জিনিস হয় না, এটা বোধহয় ঠিক না। আমি প্রথমবারে চাকরি পাইছি, আমার অনেক বন্ধু বান্ধব প্রথমবারে চাকরি পাইছে। যারা প্রথমবার বিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের কেন প্রথমবার হবে না? বিসিএস পরীক্ষাটা এতই বিরক্তিকর একটা পরীক্ষা, এতই বিরক্তিকর একটা পরীক্ষা, ওই বিসিএস যদি প্রথমবারে না হয় আপনাকে আরো একবার দিতে হবে, এই ভয়ে কিন্তু প্রথমবারে বিসিএস হয় অনেকের। আমার হয়েছিল, আমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন ছিল এই বিরক্তিকর জিনিসটা আমাকে আরো একবার করতে হবে। বিল গেটস একবার বলছিল, আমি আমার সফটওয়্যার ফার্মে যারা সবচেয়ে অলস ব্যক্তি তাদেরকেই চাকরি দিই। তখন তাকে জিজ্ঞেস করা হলো কেন? বলে কারণ যারা অলস ব্যক্তি তারা কোনো একটা কাজ করার সময় এমনভাবে কাজটা করে যাতে কাজটা দ্বিতীয়বার করতে না হয়। আপনাদের বলি, বিশেষ পরীক্ষা দেওয়ার জন্য অলস হন, প্রথমবারে ক্যাডার হন, ভালো করে পড়েন প্রথমবারে। কখনো কোনো কিছু করতে না পারলে খুব একটা হতাশ হওয়ার দরকার নাই, এটা মেনে নিয়েন। সবাই সবকিছু পারে না। আরেকজন ব্যক্তি যেটা পারে একটু চিন্তা করে দেখেন, আপনি অনেক কাজ পারেন যেগুলো উনি পারেন না। সো সবাই সবকিছু পারে না। আর কখনোই এটা ভাববেন না যে আপনি এটা ডিজার্ভ করেন। দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই আসলে। আমি এটা ডিজার্ভ করি এমন কোনো কিছু নাই। আমি যে প্রথম হলাম, সত্যি বলছি আমি প্রথম হওয়ার ডিজার্ভ করি না। আমি খুব একটা ভালো স্টুডেন্টও ছিলাম না, কিন্তু হয়ে গেছে। দুনিয়াতে সব কিছু অ্যাচিভ করতে হয়, আর্ন করতে হয়, ডিজার্ভ করে কিছু নাই। আমার এটা হবেই হবে, আমার রেজাল্ট অনেক ভালো হতে পারে। আমি অনেকেই চিনি যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে বের হয়েছেন ইউনিভার্সিটি থেকে, কিন্তু 3 বার দিয়েও প্রিলিমিনারি পাস করতে পারেন না। এরকম অনেককেই চিনি আমি। আমার অবস্থানের সুবাদে আমার চেনা হয়েছে, চেনা জানা আছে অনেক লোকের সাথে। ওই জন্য ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই। প্রত্যেকটা জিনিস আর্ন করতে হয়। ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই। একটা এক্সাম্পল দিই, যদি দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু থাকতো তাহলে সবচেয়ে সুন্দরী মেয়েগুলো সবচেয়ে সুন্দর বর পেত না? আসলে কি হয় ভাই এই জিনিসটা দেখছেন? আমি খুব একটা দেখি না। হয় অনেকে বলছে হয় কম হয়, খুব কম হয়। সুন্দরীরা সুন্দর বর পায় না। আপনারা যারা সুন্দর আছেন তাদের হাজবেন্ড সুন্দর হবে না, কেমন? তো ভাইয়াদের বলি, সুন্দর ছেলেগুলো মানে হ্যান্ডসাম ছেলেগুলো কিন্তু সুন্দরী মেয়ে পায় না বিয়ে করার সময়। যারা হ্যান্ডসাম আছেন তারা সুন্দরী বউ পাবেন না, ঠিক আছে? তো যদি ডিজার্ভ করা বলে কোনো কিছু থাকতো তাহলে তো সুন্দরের সাথে সুন্দরের বিয়ে হতো, সেটা তো হয় না। তো সবকিছু আর্ন করতে হয়। আপনার সাকসেস এবং আপনার ফেলিউর দুটোই আপনি আর্ন করেন, কোনোটাই ডিজার্ভ করা সম্ভব না। তো মাঝে মাঝে মনটা খুব বিক্ষিপ্ত হয়, কষ্ট লাগে, মনে হয় কি পেলাম না, কি হওয়ার কথা ছিল কি হয়েছে। তখন আমি বিভিন্ন মোটিভেশনাল কথা, বিভিন্ন গান, মুভি এগুলো দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করি। সবচেয়ে বেশি কাজ দেয় যেটা, সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। শ্রীমদ্ ভগবদ গীতার যে সারাংশটা, ভগবদ গীতার সারাংশটা হচ্ছে এরকম: যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কালটা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। শান্তি লাগে, অনেক শান্তি লাগে। এই যে লাইফ আসলে আমাদের কি দেয়? লাইফ আমাদের, আমরা যা চাই তা দেয় না। লাইফ আমাদের ততটুকুই দেয় যতটুকু আমাদের দরকার। এটা আমি শিখছি আমার লাইফ থেকে। একটা কথা আছে ল্যাটিনে, কিউ সেরা সেরা,
কিউসেরা সেরা মানে হচ্ছে whatever was, whatever is, whatever will be. যা হওয়ার তাই হবে। এত চিন্তা ভাবনা করে কি হবে ভাই? আমি খুব বিশ্বাস করি সৃষ্টিকর্তা বা আল্লাহ যেটাই বলেন, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের রিজিক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। আমাদের সেই ক্ষমতা দেওয়া হয় নাই যে আমরা অন্য কোনো রিজিক পছন্দ করব। আমরা যেটা করতে পারি সেটা হলো ওই রিজিকটা অর্জন করার যে পথটা, সেই পথটাকে আমাদের চেষ্টার দ্বারা অধিক সম্মানিত কিংবা কম সম্মানিত করতে পারি। আমাদের কাজই হচ্ছে ওটা। এখন একটা গান শুনবো এবং সেই গানের কথাগুলো খুব ভালো করে খেয়াল করবো। কিউসেরা সেরা গানটার নাম। সো আমাদের লাইফে যা কিছুই হোক, যা কিছুই ঘটুক, যা ঘটার কথা তাই ঘটছে, যা ঘটবার কথা তাই ঘটবে। কিউসেরা কিউসেরা সেরা। ওকে, সাকসেস কি? হোয়াট ইজ সাফল্য? হোয়াট ইজ সাকসেস? আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি। Success is not the opposite of saying to you even or jokes. সাফল্য হচ্ছে, ধরেন আপনি একটা কৌতুক বলছেন, সেই কৌতুকটা যদি খুবই বাজে হয়, এটা কোনো কৌতুকের মধ্যেই পড়ে না, কিন্তু লোকজন সমানে হাসতেছে, আপনি সাকসেসফুল। আমাদের অফিসের বসরা মাঝে মাঝে এমন এমন কৌতুক বলে যে কৌতুকগুলো এতই পচা, সেটা কৌতুক ছিল, এটা যদি কেউ বলে না দেয় বোঝার কোনো উপায় নেই সেটা কৌতুক ছিল। কিন্তু আমরা যেহেতু চাকরি করি আমাদের হাসতে হয়, স্যার অসাধারণ কৌতুক স্যার, মানে এরকম কিছু করার নেই। দিস ইজ পার্ট অফ আওয়ার জব। আমি তখন কাজ করতাম শুল্ক গোয়েন্দাতে, আমার পোস্টিং ছিল ঢাকায় মগবাজারে। তো আমি কোনো একটা দিন একটা কাজে আমার জয়েন্ট কমিশনার স্যারের রুমে গেলাম। জয়েন্ট কমিশনার মানে হচ্ছে আমার সিনিয়র, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার, এরকম করে স্যারের রুমে গেলাম। কাজ করতে, স্যারের সঙ্গে কাজ করতে, স্যার আমাকে খুব স্নেহ করতেন, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। স্যারের সাথে কাজ করতেছি, একটু পরে ওই রুমে ঢুকছেন আমাদের এডিশনাল কমিশনার স্যার। এডিশনাল কমিশনার হচ্ছে জয়েন্ট কমিশনারের সিনিয়র। উনি ঢোকার পরে আমরা দাঁড়ালাম, দাঁড়াই বললাম স্যার বসে। স্যার আমাকে দেখে বলে, ও সুশান্ত তুমি এখানে আসছো, খুব ভালো হয়েছে। স্যার আমাকে দেখে খুব খুশি হতেন। খুশি হওয়ার একটা কারণ ছিল, আমাদের এডিশনাল কমিশনার স্যার সাহিত্য পড়তে খুব ভালোবাসতেন, দর্শন নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতেন, এবং আমার সাথে দেখা হলেই উনি সাহিত্য নিয়ে আলাপ করতেন, দর্শন নিয়ে আলাপ করতেন। এটা আমার অনেক ভালো লাগতো। যেহেতু সিভিল সার্ভিসে বেশিরভাগ লোকই বই পড়ে না খুব একটা, তো যার ফলে উনি যে কয়েকজন বই পড়ে তাদের সাথে উনি গল্প করতে শুরু করেন আর কি। তা আমার সাথে বিভিন্ন বিষয়ে গল্প করছেন, স্যারও খুশি, আমিও খুশি, স্যার অনেক ভালো। গল্প করতে করতে হঠাৎ করে বাংলা উপন্যাস নিয়ে কথা আসলো, যে বাংলা উপন্যাসের কোন উপন্যাসগুলো ভালো, কারা ভালো উপন্যাস লিখেছেন। স্যারের মতে, স্যার মনে করেন যে বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ উপন্যাসী হচ্ছেন বঙ্কিমচন্দ্র। আমি স্যারকে বললাম, না স্যার, বঙ্কিমচন্দ্র ভালো উপন্যাসী, কিন্তু স্যার শ্রেষ্ঠ বলতে গেলে মানিক বন্দ্যোপাধ্যায়, ওনার উপরে বঙ্কিমচন্দ্র না। বলে, না ভাই তুমি এগুলো পড়ো নাই, হ্যান ত্যান। তা আমার যেহেতু মোটামুটি পড়াশোনা ছিল, আমি স্যারকে লজিক দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম কেন মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিম থেকে বেটার অ্যাজ এ নভেলিস্ট। স্যার খুবই বিরক্ত হয়েছে আমার উপরে। আমি উপন্যাসের গঠন, কেমিয়া, ডিকশন সবগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম স্যারকে। একটা সময় স্যার আমার কাছে হার মানতে বাধ্য হলেন, আর আমি তখন বিজয়ীর মতো হাসি দিচ্ছি। বিশাল একটা ব্যাপার, স্যারকে হারাই দিচ্ছি তর্কে। আমি তো অনেক খুশি। আমার জয়েন্ট কমিশনার স্যার কোনো কিছুই বলতেছে না। স্যার একবার আমার দিকে দেখেন, একবার ওনার দিকে দেখেন, মাঝে মাঝে হাই তোলেন, কারণ স্যার বইপত্র পড়ে না। তো এখন যখন ওর দিকে, ওনার দিকে আমার এডিশনাল কমিশনার স্যার তাকায়, জি স্যার ঠিক, বই পড়ে না, যার উনি কোনো কথা বলতেছে না, উনি হাই তুলতেছেন। তো স্যারকে যখন আমি হারাই দিলাম, তখন স্যার খুব বিরক্ত হয়েছে আমার উপরে। বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমরা কাজ করো, আমি আসি। যাওয়ার সময় বলে, এই শুনো সুশান্ত, তুমি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়ো, ঠিক আছে, বঙ্কিমও ভালো মতো পড়বা। বলে, স্যার আমি তো পড়ছি স্যার, পড়ে বলতে চুপ নিয়া। আমার যে জয়েন্ট কমিশনার স্যার, উনি এতক্ষণ কোনো কথাই বলেন নাই। স্যার যাওয়ার পরে আমাকে স্যার খুব গম্ভীরভাবে বলে, আমি যেভাবে কথা বলছি স্যার এভাবে কথা বলে,
সুশান্ত স্যার, বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে? বললাম স্যার বিষয়টা ওরকম না স্যার, বিষয়টা হচ্ছে স্যার সমস্যা নাই, কিন্তু স্যার মানে বঙ্কিমের উপন্যাস স্যার মানিক থেকে ভালো না। আপনি যদি পড়ে দেখেন তোর আমি পড়লে এগুলো পড়ি নাকি। তোমার সমস্যাটা কি কও তো? তোমার চাকরি বাকরি করার ইচ্ছা নাই? স্যার আমি কি করছি স্যার? ফাউল মিয়া, বঙ্কিমও মহিলা ভূত হয়েছে, মানিকও মহিলা ভূত হয়েছে, তুমি আইসো প্যাঁচ লাগাইতে। কি বললাম স্যার আমি স্যার প্যাঁচ লাগাই না। জীবনে চাকরি বাকরি কখনো করছো? না স্যার। বোঝা গেছে একটা বলদ। স্যার আমি স্যার বলদ না স্যার। যে বলদ সে কখনো নিজের বলদ বলছে শুনছো? তোমার চাকরির বয়স কতদিন হয়েছে? আমি গুনে বললাম স্যার 1 বছর 7 মাস। তোমার চাকরি বাকরি করার ইচ্ছা কম, আমি বুঝে গেছি। তুমি খালি বিসিএস এ ফার্স্ট হয়েছো, মাথার মধ্যে কোনো পদার্থ নাই। তাহলে স্যার বিষয়টা স্যার আপনি স্যার আমাকে শুধু শুধু ব্লেম করছেন স্যার, একটু যদি বোঝার চেষ্টা করেন স্যার। তখন শোনো মিয়া, আমি যখন প্রথম চাকরিতে জয়েন করছিলাম আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া হচ্ছে আমাদের একটা অফিস, কুষ্টিয়া হচ্ছে যশোর বলে ছন্দ হারাই গেলে বলাটা ডিফিকাল্ট, কারণ বলবো ও আমি যখন চাকরিতে জয়েন করি আমার পোস্টিং ছিল কুষ্টিয়াতে। তো কুষ্টিয়া হচ্ছে আমাদের যশোর কমিশনারের আন্ডারে একটা অফিস। মেন অফিসটা যশোরে, আমাদের সবচেয়ে সিনিয়র অফিসার হচ্ছেন কমিশনার, ওনার নিচে সবাই। তো উনি বলছেন আমি যখন কুষ্টিয়াতে জয়েন করি তখন আমাদের কমিশনার স্যার আমাদের সঙ্গে টেনিস খেলতেন প্রতিদিন সন্ধ্যাবেলা। আমার কমিশনার এত বাজে টেনিস খেলতো, তার সাথে টেনিস খেলে হেরে যাওয়াটা খুব কঠিন ছিল। অথচ এই কাজটা আমি দিনের পর দিন করে গেছি। তোমার কি মনে হয় না আমার কষ্ট হয় নাই? আমি বললাম স্যার আসলে শোনো মিয়া, আমার সাথে আমার আরো 2 জন ব্যাচমেট জয়েন করছিল যশোরে। তাদের সাথে স্যার কখনোই টেনিস খেলতো না, কারণ তারা স্যারকে হারাই নিত। যখন কোনো মিটিং হতো তখন স্যার বলতো এই ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, কিন্তু এই ছেলেটা টেনিস খেলা একটু কম বুঝে, আমি তাদের প্রতিদিন সন্ধ্যাবেলা টেনিস খেলা শিখাই। আমার পোস্টিংও ভালো ছিল, স্যার আমার অনেক আদর করতো। চাকরির নিয়ম কারণ কিছু বুঝো বলাপান। তো স্যারের এই লেসনটা আমার সবসময় মনে থাকে। চাকরিতে এই জিনিসগুলো ঘটে আর কি। দিস ইজ সাকসেস। সাকসেস হচ্ছে সেটাই অনেকদিন পর, এই যে আপনাদের বিসি মহোদয় আজকে বলছিলেন আমি আমার ফেলিউরগুলো শেয়ার করছি। আচ্ছা আমি যদি আজকের দিনটাই আসতে না পারতাম তাহলে কিন্তু আমি আমার ফেলিউরগুলো শেয়ার করতে পারতাম না। ওই জন্য আমার কাছে মনে হয় সাকসেস হচ্ছে সেটাই যখন আপনি দেখবেন আপনার পুরনো যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতাগুলো যখন আপনি হাসি মুখে শেয়ার করতে পারবেন, দিস ইজ সাকসেস। ভালো লাগে। আমার ব্যর্থতাগুলো নিয়ে আমার চুইটা ছোট ভাই বোন কিন্তু এখনো কথা বলে। সুশান্ত ভাই একটা আদু ভাই ছিলেন, পাস টাস করতেন না, খালি ফেল করতেন, টিউশনি করতেন খালি, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আমার একটু খারাপ লাগে না, ভালোই লাগে। আমার কাছে মনে হয় ঠিক আছে আমার রেজাল্ট ভালো ছিল না, খুবই বাজে ছিল, আমি সে অবস্থা থেকে উঠে আসছি। যে ছেলেটা বা যে মেয়েটা এই কথাটা বলতেছে, ও রেজাল্ট যদি ভালো না হয়, আমার মতো হয়, এবং সে যদি আমাকে দেখে লাইফে কিছু করতে পারে, অসুবিধা কি, বলুক না আমার সম্পর্কে, আমার একটু খারাপ লাগে না। এখন যেটা বলছি ভালো করে শোনার চেষ্টা করবেন, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা এবং আইবি এর ভর্তি পরীক্ষা নিয়ে আমার ফেসবুকে বেশ কিছু নোট লেখা আছে, বেশ কিছু। যদি আমার ভুল না হয়ে থাকে, বিসিএস এর প্রিপারেশন টেকনিক নিয়ে খুব সম্ভবত আমার চাইতে বেশি কেউ লিখে নাই।
এটা আমি গর্ব করে বলছি না, এটা সত্য কথা। আমার জায়গায় বেশি, আমার অর্থ কেউ লিখে নেয় সম্ভবত। তো বিসিএস প্রিলিমিনারির জন্য 6টা বিষয়ে নোট আছে আমার কমপক্ষে 15টা, আর বেশি হবে, কম হবে না, কমপক্ষে 15টা। লিখিত পরীক্ষার প্রিপারেশন টেকনিক নিয়ে নোট আছে কমপক্ষে 20টা, 15 থেকে 20টা, এর বেশি হবে, কম হওয়ার কোনো সুযোগ নাই। ভাইবা নিয়ে নোট আছে কমপক্ষে 5 থেকে 6টা। কয়টা হলো ভাই? 40টার মতো। এই 40টা নোট সবগুলোই হচ্ছে পাবলিক করা, কোনো প্রাইভেসি দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই, সবই হচ্ছে পাবলিক করা। আমি এখন সামনের সময়টাতে আপনাদের বিসিএস নিয়ে কথা বলার চেষ্টা করব, বাট বিসিএস এর সবগুলো টেকনিক আর হয়তো বা 1 ঘন্টা কথা বলবো, 1-1.5 ঘন্টা কথা বলতে পারি ম্যাক্সিমাম। 1 ঘন্টা কথা বলে কি আপনাদের আপত্তি আছে? তো আমি এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আসলেই করেন, হ্যাঁ। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি বা অনুরোধ, যেটাই বলেন আপনারা, পরামর্শ বা অনুরোধ। বিসিএস নিয়ে আমার যে লেখাগুলো আছে, প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, সেই লেখাগুলো সবগুলো কপি পেস্ট করবেন ওয়ার্ড ফাইলে, প্রিন্ট করে স্পাইরাল বাইন্ডিং করে রেখে দিবেন। ব্যাপারটা মনে থাকবে আপনাদের। সবই পাবলিক করা, সুশান্ত পাল দিয়ে সার্চ করলে পাবেন, সুশান্ত পাল, SUSHANTPAL পাল। তো সবগুলো নোট ওখানে লেখা আছে, বিসিএস পরীক্ষার প্রস্তুতি, প্রিলিমিনারি বাংলা, এভাবে লেখা আছে সবগুলো। এগুলো একটু অবশ্যই করে নেবেন। অনেকগুলো টেকনিক, অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন অ্যারাইজ করে তাহলে আমার নাম্বারটা ক্যারিয়ার ক্লাব থেকে নিয়ে নিন, কোনো অসুবিধা নাই, আমাকে ফোন করবেন। অথবা ফেসবুকে মেসেজ পাঠালে একটা অসুবিধা হচ্ছে, আদার্স থেকে জমা হয়, তো ফোন করবেন, আমি চেষ্টা করব। তবে প্লিজ এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নের উত্তর আমি অলরেডি আমার লেখায় দিয়ে দিছি। আমি কিন্তু বুঝবো আপনি লেখা প্রশ্ন কি পড়েন নাই, আমি কিন্তু আপনার প্রশ্ন করার ধরন শুনলে আমি বুঝতে পারবো। এমন কিছু জিজ্ঞেস করবেন না, করতে পারেন, করলে কাজে আসবে। বা কোনো কিছু যদি না বুঝেন ওখানে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব। আমার লেখাগুলোতে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভাতে কিছু কথা আমি লিখি নাই, সেই কথাগুলো আমি আপনাদেরকে বলছি। সবগুলো কথা রিপিট করার দরকার নাই মনে হয়, ওখানে আছে। আর আমি খুব সহজ ভাষায় লিখি, বুঝতেও কোনো সমস্যা হবে না। টেকনিকগুলো করার সময় আপনারা দেখবেন অনেকগুলো টেকনিক হয়তোবা আপনাদের অভিজ্ঞতার সাথে মিলবে না। টেকনিক মানে কিন্তু টেকনিকই, টেকনিকের সঙ্গে টেকনিককে কখনো যুক্তি দিয়ে বিচার করতে যায় না, টেকনিক করার দরকার নেই। আপনার বাসায় আপনি একটা বিড়াল কিনবেন, বিড়াল কেন বিড়াল কিনবেন? ইঁদুর মারার জন্য। এখন সে বিড়ালটার রং কি সাদা নাকি কালো, ওটা দিয়ে তো আপনার কোনো কিছু এসে যায় না। বিড়াল মারতে পারলেই তো হলো, টেকনিক কাজ করলেই হলো। টেকনিকগুলো একটু পড়ে নিন, হ্যাঁ। তো বিসিএস পরীক্ষা এবং আইবিএম ভর্তি পরীক্ষার ডুজ এবং ডোন্টস নিয়ে কথা বলছি। আপনাদের আইবিএম পরীক্ষা কেউ দিবেন না, আইবিএতে এমবিএ পরীক্ষা কেউ দিবেন না, প্লিজ দেন, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, দেন। এবং দেওয়ার সময় এটা মাথায় রাখবেন না যে আপনি পারবেন না। আমাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্টুডেন্ট ছিল, আমাদের সাথে পড়তো আইবিএতে। সো অবশ্যই দেন, অবশ্যই দেন, পারবেন, চেষ্টা করলে অবশ্যই পারবেন। আইবিএ ভর্তি পরীক্ষা কিভাবে ভালো করা যায়, কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, ওটা নিয়ে যে নোটের নাম হচ্ছে, কোথাও মোবাইলে লিখে রাখতে পারেন, আইবিএ ভর্তি পরীক্ষার 7-17, আইবিএ ভর্তি পরীক্ষার 7-17, ওটা প্রিন্ট করে পড়ে ফেলেন। ওভাবে করে পড়লেই হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা, এর বাইরে মনে হয় করতে হবে না, ওভাবে করলেই হবে। ওখানে কোন কোন বই কিনতে হবে, কোন কোন বই থেকে কতটুকু পড়তে হবে, ওটাও লেখা আছে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা একটা হিউম্যান বিহেভিয়ার, একটা ভিডিও ক্লিপ দেখবো, মানুষ আসলে কিভাবে ভাবে এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে। आज रिजल्ट लगने वाले थे, डरे सहमे सब भगवान के साथ डीप स्ट्राइक करने लगे। नाग देवता मेरा फिजिक्स बचा ले। ভালো করে তখন কিন্তু প্রচন্ড মেজাজ খারাপ হয়। এরকমই আমি যখন বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম, তখন আমি দেখলাম আমি যতই অন্যদের সাথে কথা বলি ততই আমার মেজাজ খারাপ হচ্ছে, এবং আমার বিসিএস পরীক্ষা দেওয়ার সকল ইচ্ছা চলে যাচ্ছে। আর বিশ্বাস করেন ভাই, একটা থেকে আরেকটা পণ্ডিত অনেক বিশাল জ্ঞানী এমন এমন কথা বলে, ভাই আপনাকে দিয়ে হবে না, ভাই আপনি কিছু পড়েন নাই এখনো, কি বলেন বিসিএস দিবেন, আমরা 2 বছর ধরে পড়তেছি, কিছু হয় নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। একটা সময় আমাদের সাথে কথা বলা সিম্পলি বন্ধ করে দিলাম। বন্ধ করে কি করছিলাম সেটা বলি।
আমি দেখলাম ওরা অনেক কিছু পারে, খুব ভালো কথা। আমি পারি না সেগুলো, কোনো অসুবিধা নাই। আমি বোঝার চেষ্টা করলাম ওরা যেটা পারে সেটা আদৌ পারার কোনো দরকার আছে কিনা। এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, মনে রাখবেন যে কোনো কম্পিটিশনের যে পরীক্ষাগুলো আছে, এই ধরনের যে কোনো পরীক্ষায় আপনি কি কি করবেন সেটা থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি কি বাদ দিয়ে করবেন সেটা ঠিক করা। আমরা অনেকেই জানি কি কি করতে হবে, আমরা বেশিরভাগ লোকই জানি না কি কি করতে হবে না। বিভিন্ন ক্যাডারে যারা প্রথম দিকে ছিলেন বিভিন্ন বিসিএস এ, তাদের সাথে বন্ধুত্বের সূত্রে আমার কথা বলার সুযোগ হয়েছে। তাদের সাথে কথা বলে আমি একটা কমন জিনিস খেয়াল করছি, ইনক্লুডিং মি, আমি সহ। সেটা হচ্ছে যারা খুব ভালো করে রেজাল্ট যে কোনো পরীক্ষায়, বিসিএস বলেন, আইবিএ বলেন, যে কোনো পরীক্ষায়, তারা যে জিনিসটা সবচাইতে বেশি স্টাডি করে সেটা হচ্ছে আপনি কোন কোন জিনিসগুলো পড়বেন না সেটা বের করা। ভেরি ইম্পর্টেন্ট। যদি অন্ধভাবে করেন, ব্লাইন্ডলি করেন, তাহলে হয়তো বা সফল হবেন, চাকরি পাবেন, কিন্তু প্রথম দিকে থাকাটা খুব ডিফিকাল্ট। অন্ধভাবে করা যাবে না। আপনাকে প্রথম কাজ হচ্ছে কি কি বাদ দিয়ে করবেন সেটা ঠিক করা। আপনারা যদি বলেন তাহলে আমি এটা কীভাবে ঠিক করবেন সেটা বলে দিতে পারি। কিন্তু বলেছি আমার সময় লাগবে, আপত্তি নেই তো? আমি যেটা করেছিলাম, দেখলাম আমার বন্ধুরা অনেক কিছুই পারে। যেমন আপনি যদি পদ্মা নদীর গতিপথ জিজ্ঞেস করেন, সে বলে দিতে পারবে। পদ্মা নদী, শাখা নদী, উপনদী, ছড়া, কবিতা, গল্প দিয়ে মুখস্থ করে ফেলছে। বিশ্বের মানচিত্র সব মুখস্থ করে ফেলছে, কোথায় কি আছে না সব মুখস্থ করে ফেলছে। মজার বিষয় হচ্ছে এগুলো প্রিলিমিনারি পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় কোনো কাজে লাগে না, শুধু ভাইভাতে কাজে লাগে। এটা আমি কীভাবে বুঝছি? আমি কিন্তু কখনো বিসিএস দিই নাই। আমি কীভাবে বুঝছি? আমি দেখলাম ওরা যেভাবে করতেছে ওভাবে করতে গেলে আমার আর বিসিএস পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, আমি পারবো না। তখন আমি আগের বছরের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো খুব ভালো করে ঘাটাঘাটি শুরু করলাম। বিসিএস পরীক্ষায় না, শুধু যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে আগের বছরের প্রশ্নগুলো খুব খুব ভালো করে ঘাটাঘাটি করা শুরু করলাম। আপনি যত বেশি প্রশ্ন স্টাডি করবেন তত বেশি আপনি বুঝতে পারবেন কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে না। এটা না বুঝলে আপনার বাদ দিয়ে পড়া সম্ভব না। আমার কথাটাকে আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলছি? ওকে, এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটা, মাহবুবুল আলম স্যারের একটা বই আছে বাংলা সাহিত্যের ইতিহাস, কেউ দেখেছেন? বেশ মোটা একটা বই, হলুদ মরাটের বই, হলুদ বা কমলা যেটাই বলো। এই বইটা ধরেন আপনি পড়বেন, রেফারেন্স বই কিন্তু পড়তে হয়, ভালো করে পড়তে হয়। আপনি যদি এই বইটা পুরোটা পড়েন আপনার মোটামুটি খবর হয়ে যাবে। যদি আপনি কাজটা একটু ভিন্নভাবে করেন, আপনি যদি প্রথমে বাংলা সাহিত্যে প্রিলিমিনারি পরীক্ষায় এবং অন্যান্য চাকরির পরীক্ষায় কী কী প্রশ্ন আসছে ভালো করে পড়ে ফেলেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে কোন প্রশ্নগুলো আসে, কোন প্রশ্নগুলো আসে না। শুধু তাই না, লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু প্রিলিমিনারির মতো মিল আছে। আপনি যদি একটা গাইড বই কিনে আগের বছরে কী কী প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে, যদি সেটা খুব ভালো করে স্টাডি করেন, এরপরে যদি আপনি রেফারেন্স বই পড়া শুরু করেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা টোটাল যতটুকু তার 1/3 পড়লে চলে, পুরোটা পড়ার দরকার নেই। বেশিরভাগ লোকই ওই 2/3 সহ পড়ে, 2/3টা কোনো কাজেই লাগে না, সময় নষ্ট হয়। ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে? ওকে, ফাইন। এই যেমন ওয়ার্ল্ড ব্যাংক মুখস্থ করার দরকার নাই। আরেকটা এক্সাম্পল দিই আপনাদের। ধরেন বিশ্বের সবগুলো দেশের মুদ্রার নাম, রাজধানীর নাম আপনি মুখস্থ করে ফেললেন। ওখান থেকে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসবে খুব বেশি হলে 1টা থেকে 2টা। অথচ এই কাজটা করার জন্য আপনার যে পরিমাণে সময় নষ্ট হচ্ছে, সেই সময়টা যদি আপনি অঙ্কের জন্য দেন, বাংলার জন্য দেন, বিজ্ঞানের জন্য দেন, ইংলিশের জন্য দেন, তাহলে আপনার মার্কস বাড়বে কমপক্ষে 10। আপনার জন্য কোনটা ভালো? 1 মার্কস ছাড়া নাকি 10 মার্কস পাওয়া? বলেন তো, 1 মার্কস পাওয়া নাকি 10 মার্কস পাওয়া? 10 মার্কস পাওয়া। আপনি ইমোশনাল হয়ে করে কোনো লাভ নাই, আপনাকে লজিক্যাল ওয়েতে করতে হবে। ইউ হ্যাভ টু বি রেশনাল, ইউ হ্যাভ টু বি লজিক্যাল, ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল। ক্লিয়ার কথা? ওকে, এই কাজগুলো করতে হবে। আরেকটা ভুল করে অনেকে,
আপনাদের এখন যে কথাটা বলছি একটু দয়া করে মন দিয়ে শুনেন, কারণ এখন যেটা বলছি এটা আসলে পেপারে লেখা সম্ভব না, একটু আনঅফিসিয়াল কথা, পেপারে লেখা সম্ভব না। যেগুলো আমার ফেসবুক নোটে আছে সেগুলো আমি বলবো না আপনাদেরকে, যেগুলো নোটে নাই সেগুলো বলবো, না হলে সময়ে কভার করা সম্ভব না যে সময়টা আছে। অনেকেই আমরা মনে করি বিসিএস পরীক্ষা হচ্ছে সাধারণ জ্ঞানের পরীক্ষা। আমাদের অনেক বন্ধু আছে যারা সাধারণ জ্ঞানের সুপণ্ডিত, তাদেরকে দেখি এবং আমরা বলি দোস্ত তোর তো বিসিএস হয়ে গেছে, তো তোর তো হবেই। অতি অতি ভুল একটা ধারণা। বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না। বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানে ভালো করার পরীক্ষা। ক্লিয়ার কথাটা? আপনি সাধারণ জ্ঞানে অতি পণ্ডিত হলেন, বাংলা পারেন না, ইংরেজি পারেন না, অঙ্ক পারেন না, আপনার পক্ষে চাকরি পাওয়া খুব কঠিন, খুব। আমি অনেককে দেখেছি একেবারে চলন্ত এনসাইক্লোপিডিয়া, যাহাই জিজ্ঞেস করবেন সে তাহাই বলতে পারে। আপনি ওকে জিজ্ঞেস করেন, দেখি বলো তো ক্লিনটনের ওয়াইফের বান্ধবীর কুত্তার নাম কি, ও সেটাও পারে। তাকে জিজ্ঞেস করেন, দেখি ট্রান্সলেশন করো তো, আমার নানার একটি কালো কুকুর ছিল, সে বলবে মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ব্ল্যাক ডগ। এই লোকের জীবনও বিসিএস হবে না, চ্যালেঞ্জ করে বলতে পারে বিসিএস হবে না। আমি অনেক দেখে কথাটা বলতেছি। ওরা সাধারণত কোচিংয়ের টিচার হয়, সরি টু সে দ্যাট, কোচিংয়ের শিক্ষক হয়, চাকরি পায় না, ক্যাডার হতে পারে না। অনেককেই দেখছি আমি। এই মুহূর্তে আপনাদেরকে কমপক্ষে 12 জন নাম বলতে পারবো এরকম। আপনি দয়া করে সেই দলে যাবেন না। বাংলার বেসিক, অঙ্কের বেসিক, বিজ্ঞানের বেসিক, ইংলিশের বেসিকটা স্ট্রং করার চেষ্টা করবেন। আরেকটা ভুল করি আমরা, এটা কিন্তু বলবো, বলি আপনারা বাইরে দিয়ে বললে বলেন দিয়ে কিছু হবে। আর আমি চাকরি দিয়ে গেছি, আমার অসুবিধা নেই। স্যার যেমন বললেন, স্যার এখন এই বয়সে এসে পুরনো প্রেমের কথা বললে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, আরেকটা ভুল আমরা করি, এবং এই ভুলটা করার সময় আমরা বেশিরভাগ লোকই বুঝতে পারি না যেটা ভুল হচ্ছে। সেটা হচ্ছে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ হলে 20% কোয়েশ্চেন নতুন কোয়েশ্চেন, 80% পুরনো। ফোর্থ গাইডটা যখন আপনি সলভ করা শুরু করবেন তখন আপনি দেখবেন 10% কোয়েশ্চেন হচ্ছে নতুন। ফিফথ গাইডটা যখন সলভ করবেন তখন আপনি কোনো নতুন কোয়েশ্চেন পাবেন না, আপনার উল্টা রিভাইজ হবে, আগে যা করছেন তা রিভাইজ হবে। ওই জন্য আমি একাধিক গাইড সলভ করার পক্ষে। আমি একটা গাইড সলভ করা 5টা রেফারেন্স বই পড়ার থেকে বেশি কাজে দেয় প্রিলিমিনারির জন্য। প্লিজ মাথায় রাখবেন জিনিসটা। আমি যেখানে ছিলাম, আপনাকে কিন্তু গাইড বই সলভ করতেই হচ্ছে। আপনি নতুন বিশ্ব, আজকের বিশ্ব পড়েন বা না পড়েন, আপনাকে গাইড বই কিন্তু সলভ করতে হবে, পড়লেও সলভ করতে হবে। এখন আপনি যদি ওই বইগুলো না পড়েন তাহলে আপনি সাম্প্রতিক বিষয়গুলো পাচ্ছেন না, যেগুলো গাইড বইতে নাই। যদি বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু ঘেটে দেখেন তাহলে আপনি দেখবেন বিসিএস পরীক্ষায় যদি 200টা কোয়েশ্চেন থাকে, 200টা কোয়েশ্চেনের মধ্যে একেবারে সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন আসে খুব বেশি হলে 8 থেকে 10টা। আপনারা যারা এখানে বসে আছেন তারা কেউ বিসিএস পরীক্ষা দেননি কখনো প্রিলিমিনারি? কেউ না? সিঙ্গেল ওয়ান। ওকে, স্টাডি করে জানতে পারবেন খুব বেশি হলে 8 থেকে 10টা কোয়েশ্চেন আসে সাম্প্রতিক বিষয় থেকে। তার মানে ওই 8 থেকে 10টা প্রশ্ন আপনি গাইড বইতে পাবেন না, রাইট? ওই 8 থেকে 10টা প্রশ্নের মধ্যে 2-1টা প্রশ্ন আপনি এমনিতেই পারবেন, বিকজ বিসিএস পরীক্ষা দিতে হলে আপনাকে পেপার করতে হবে, আপনাকে টিভির সংবাদ শুনতে হবে। সেই কারণে আপনি 1টা বা 2টা এমনিতেই পারবেন। তার মানে আপনি পারছেন না কয়টা? 7 থেকে 8টা, রাইট? আমি 8টাই ধরলাম, অসুবিধা নাই। এই 8 মার্কসের জন্য আপনি আবার 8 মার্কসের মধ্যে যে আপনি 8 মার্কসই পারবেন তারও কোনো গ্যারান্টি নাই। আপনি পাবেন খুব বেশি হলে 5 থেকে 6। এই 5 থেকে 6-এর জন্য আজকের বিশ্ব, কারেন্ট অ্যাফেয়ার্স, নতুন বিশ্ব, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, এই বইগুলো পড়ার কারণে আপনার যে পরিমাণ ব্রেনে প্রেশার করে, যে পরিমাণ সময় নষ্ট হয়, ওই পরিমাণ সময় যদি আপনি অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, বাংলায় দেন আপনার মার্কস বাড়বে কমপক্ষে 50 থেকে 60। আপনার জন্য কোনটা ভালো বলেন? কোনটা ভালো? সেকেন্ড অ্যাপ্রোচটা ভালো। প্লিজ, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না, আই রিপিট। ওই বইগুলো পড়বেন শুধু ভাইবার আগে। ভাইবার আগে অবশ্যই পড়তে হবে, তখন কাজে লাগে, কিন্তু আপ টু রিটার্ন কোনো দরকার নাই, একেবারে কোনো দরকার নাই, ইউজলেস। তো আপনারা অনেকেই সংখ্যা থেকে ভয় পেয়ে যান। সিট হচ্ছে 500, পরীক্ষা দিচ্ছে 2.5 লাখ, কেমনে কি?
যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে 50% ক্যান্ডিডেট যায় শুক্রবার সকালে ঘুম থেকে উঠবে, কোনো কাজ নাই, একটু ঘুরে আসতে অসুবিধা নেই, গেট টুগেদার হবে, সবার সঙ্গে দেখা হবে, আড্ডা মারা যাবে, এই জন্য। বাকি 50% ক্যান্ডিডেট যায় পরীক্ষা দেওয়ার জন্য। তাদের মধ্যে অনলি 7% ক্যান্ডিডেটের ভালো প্রিপারেশন থাকে। এর মানে কি দাঁড়ালো? 2 লাখ পরীক্ষা দিয়ে 1 লাখ যায় হচ্ছে ঘুরতে, বাকি 1 লাখের মধ্যে 7% হচ্ছে প্রিপারেশন নিয়ে যায়, তার মানে 7,000। আপনি যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, আপনার কম্পিটিটর হচ্ছে মাত্র 7,000, নট 2 লাখ। ক্লিয়ার কথা না? তবে এটাও সত্য কথা, মানতেছি, যারা ঘুরতে যায় সকালবেলা উঠে, তাদের মধ্যে কিছু বান্দা আছে, ওরা আসে পরীক্ষাতে ক্যাডার হয়ে যায়, আমি অনেক দেখছি। তো তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিতে হবে, তাদের সাথে মারামারি করা যাবে না, মারামারি করলে আপনার বিরুদ্ধে ফৌজদারি নিয়ে মামলা হতে পারে, বুঝলেন? তাদেরকে মাফ করে দিতে হবে, কিছু করার নেই। তাদেরকে কোনো গ্রামারে ফেলা যায় না, কিছু মানুষকে কোনো গ্রামারে ফেলা যায় না, তাদের মধ্যে পড়ে, তাদের কথা ভেবে আসলে লাভ নেই। কঠিন প্রশ্ন কিভাবে করবেন? কিছু কিছু প্রশ্ন থেকে অতি কঠিন, সেগুলো করার জন্য আমার টেকনিক হচ্ছে, আমি যখন কোনো প্রশ্ন পারি না আরো একবার পড়ি, এরপরও যখন পারি না আরো একবার পড়ি, এরপরও যখন মনে রাখতে পারি না আর জীবনও পড়ি না। কারণ কঠিন প্রশ্ন 1 নাম্বার, সহজ প্রশ্ন 1 নাম্বার। আমি দেখছি একটা কঠিন প্রশ্ন 5টা সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়। কি দরকার ভাই, আপনাকে সব আনসার করতে হবে কেন? প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু হাইস্ট মার্কস পাওয়ার পরীক্ষা না, পাস করার পরীক্ষা। আরেকটা, যারা এখানে আছেন তাদের মধ্যে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন যে কথাটা বলবো খুব খুব ভালো করে খেয়াল করবেন। এটা বিসিএস পরীক্ষার জন্য না, যে কোনো চাকরির পরীক্ষার জন্য কাজে লাগবে। এবং কথাটা শোনার জন্য শুনবেন না, আসলেই করবেন কাজটা হচ্ছে এরকম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার 60%, বিসিএস লিখিত পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে হুবহু মিলে। আমি রিপিট করতেছি, বিসিএস লিখিত পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে হুবহু মিলে, একদম হুবহু। আমার লেখাগুলো পড়লে, আমার লেখাগুলোতে আমি লিখে দিচ্ছি কোনগুলো মিলে, এগুলো এখন আর বললে অনেক সময় যাবে, আমার লেখাতে আছে কোনটা মিলে, আমার লেখাতে পড়লে পাবেন। 60% হুবহু কিসের সাথে মিলে বললাম? প্রিলিমিনারির সাথে মিলে যায় হুবহু একদম। ওই 60% পড়াশোনা যদি আপনি প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় করে রাখেন, আপনার কি লাভটা হবে আমি বলি। ধরেন প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিচ্ছেন, আপনি ওই 60% পড়াশোনা করে রাখছেন, সে কারণে আপনার প্রিলিমিনারির জন্য প্রিপারেশনটা একটু কম ছিল, আপনি 120 পেয়ে পাস করছেন। আপনার যে বন্ধুটা লিখিত পরীক্ষার কোনো পড়াশোনাই করে নাই, সে পাইছে 190 200-র মধ্যে, সেও পাস করছে। আপনারা নিশ্চয়ই জানেন প্রিলিমিনারি পরীক্ষার মার্কস কিন্তু যোগ হয় না, জানেন জিনিসটা? প্রিলিমিনারি পরীক্ষাতে শুধু পাস করলেই চলে। আপনি 120 পাইছেন, সে পাইছে 190, সে আপনার থেকে কত বেশি পাইছে? কত? 70। এই 70 নাম্বারটা পুরোপুরি ইউজলেস, কোনো কাজে লাগবে না। এরপরে লিখিত পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নেওয়া শুরু হবে, তখন সে শুরু করবে 0 থেকে, আপনি শুরু করবেন 60 থেকে। আপনি তার থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবেন, চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার তার থেকে অনেক বেশি, এটা মাথায় রাখবেন। আমার কেন জানি মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো অনেকে বুঝে না, মানে লাইন দিয়ে পড়ে, কোচিংয়ে যা বলে তা শুনে, ও যা করছে আমাকেও তা করতে হবে, এই টাইপের কাজকর্ম করে। আমার কাছে মনে হয় না হলে তার অনেক বেশি চাকরি পাওয়ার কথা। এমন কোনো কঠিন পরীক্ষা না বিসিএস পরীক্ষা, পায় না কেন? আরও একটা কাজ করবেন, কাজটা হলো, একটু শোনেন, মন দিয়ে শোনেন। বিসিএস পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে ট্রান্সলেশন, অনুবাদ। অনুবাদ থেকে বিসিএস লিখিত পরীক্ষায় কত মার্কস থাকে কেউ জানেন? 65, থ্যাংক ইউ। 65 মার্কস থাকে। এবং এই 65 মার্কসের মধ্যে আমার অভিজ্ঞতা বলে, আমি স্যারদের সাথে কথা বলে জেনেছি যারা খাতা কাটেন, 65 মার্কসের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেট পায় খুব বেশি হলে 20% মার্কস, 20 থেকে 30% মার্কস। এর কারণটা হচ্ছে এই 65 মার্কসের অনুবাদ হচ্ছে সবচাইতে অবহেলিত অংশ। বেশিরভাগ ক্যান্ডিডেট ওটা নিয়ে পড়াশোনা করে না। দেখেন, আপনি কিন্তু সব সেগমেন্টে কিন্তু আপনি কম্পিটিশনে আসতে পারবেন না। আপনাকে এটা বের করতে হবে কোন কোন অংশগুলো অন্যরা কম করে, আপনি সেগুলো বেশি করবেন, তাহলে তাদেরকে লাইন মারতে সহজ হবে। ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে?
আপনি সারাদিন বসে বসে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়েন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়েন, ওটা পড়ে নাকি বলেন? এবং ওখানের মধ্যে অ্যাভারেজ মার্কস দেবে, আপনি খুব একটা ল্যাং মারতে পারবেন না। ল্যাং মারতে কোনটাতে পারবেন, আপনাকে ভালো করে বের করতে হবে, সেগুলো করতে হবে। এই 65 মার্কস যদি আপনি প্রিপারেশন নেন খুব ভালো করে, প্রিপারেশন কীভাবে নেবেন আমি একটু পরে বলতেছি। যদি প্রিপারেশন নেন ভালো করে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি 90% মার্কস পাবেন 65-এর মধ্যে, এবং এটা আপনার অন্য কম্পিটিটরদের চাইতে আপনাকে অনেক অ্যাডভান্টেজ দিবে। এই 65 মার্কসের জন্য আপনি কি করতে পারেন? এখন আমি যে কথাগুলো বলবো সেটা শুধু 65 মার্কসের জন্য না, এটা আরো অনেক জায়গাতে কাজে লাগবে। কোথায় কোথায় কাজে লাগবে সেটা বলে দেবো। প্রতিদিন মানে হচ্ছে এভরিডে, রেগুলারলি বলে নেই, প্রতিদিন বলছি। রেগুলারলি মানে হচ্ছে সপ্তাহে একবার হলো রেগুলারলি হয়। প্রতিদিন যে কাজটা করেন অবশ্যই করবেন, যেটা আমি করতাম, আমি পার্সোনালি করছি। আমি এমন কিছু বলতেছি না যেটা আমি নিজে করতে পারি না, আপনাদেরকে বলতেছি, এমন কিছু বলতেছি না। প্রতিদিন প্রথম আলো পত্রিকা অথবা ইত্তেফাক পত্রিকা, এটার যে সম্পাদকীয় আছে না, এডিটোরিয়াল, সেই সম্পাদকীয় থেকে যেটা বিসিএস পরীক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ, ওটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন, অনুবাদ করবেন। এরপর ডেইলি স্টার অথবা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এই দুটোই সবচেয়ে ভালো বিসিএস পরীক্ষার জন্য, ইন্ডিপেন্ডেন্টও ভালো। ডেইলি স্টার অথবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের যে এডিটোরিয়াল আছে সম্পাদকীয়, ওটাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবেন। ক্লিয়ার কথাটা? এই কাজটা করা পৃথিবীর সবচেয়ে কষ্টকর কাজগুলোর একটা। যদি রেগুলারলি করতে পারেন, আপনার কিসে কিসে কাজে লাগবে আমি বলি। যে কোনো চাকরির পরীক্ষাতে ভোকাবুলারি ভেরি ইম্পর্টেন্ট একটা অংশ, এবং বেশিরভাগ ভোকাবুলারি যারা রেগুলারলি ডেইলি স্টার পত্রিকা পড়ে তাদের কোনো কিছু আনকমন আসে না, ওখান থেকে দেয়। আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোনো চাকরির পরীক্ষায়। ভোকাবুলারিটা আপনার প্রিলিমিনারি বলেন বা যে কোনো কিছু বলেন, নাম্বার 1। নাম্বার 2, যারা রেগুলারলি অনুবাদ করবেন, প্রথম দিকে কোনো কিছুই হবে না, আমি জানি কিছুই হবে না। 1 দিন করেন, 2 দিন করেন, 3 দিন করেন, 1 মাস করেন, আপনি অভ্যস্ত হয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই, পারবেন। আপনার লেখার স্টাইলটা ডেভেলপ করবে, আপনার কোনো গ্রামাটিক্যাল ভুল হবে না, স্পেলিং ভুল হবে না, এবং লেখার স্টাইল যার যত ভালো বিসিএস পরীক্ষায় সে তত বেশি মার্কস পায় রিটেন পরীক্ষায়, এই লাভটা আপনার হবে। এরপর বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলা রচনা, ইংরেজি রচনা, এখানে অনেকগুলো জিনিস লিখতে হয় যেগুলো পেপার থেকে লিখতে হয়। যারা রেগুলারলি পেপার পড়বেন, এডিটোরিয়াল পড়বেন, তাদের ওটা লেখার হাত ডেভেলপ করবে, ভালো লিখতে পারবেন আপনি। ক্লিয়ার কথাটা? এই উপকারগুলো আপনাদের অবশ্যই হবে। ইংরেজি পত্রিকার সম্পাদকীয়কে অনুবাদ করার সময় আরেকটা কাজ করে ফেলবেন। বিসিএস লিখিত পরীক্ষায় একটা অংশ থাকে সামারি। দয়া করে সামারি কোনো গাইড বই থেকে পড়বেন না, অনুবাদ কখনোই কোনো গাইড বই থেকে পড়বেন না। বিসিএস পরীক্ষায় যে অনুবাদগুলো আসে যথেষ্ট কঠিন, গাইড বই এত কঠিন অনুবাদ দেওয়া থাকে না, সহজ কোনো অনুবাদ বিসিএস পরীক্ষায় আসে না। এই অনুবাদটা কিন্তু কঠিন আসে, মানে সহজে সে মিথ্যা বলতে লাভ নাই, এটা কঠিন আসে, সামারিও কঠিন আসে। তো যেটাকে আপনি ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছেন, সেটাকে আপনি একই সঙ্গে সামারাইজ করে ফেলবেন। কিভাবে করে একটা ভালো সামারি লেখা যায়, এটা নিয়ে আমার নোট আছে একটা, বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি ইংরেজি একটা নোট আছে, ওখানে আমি একদম স্টেপ বাই স্টেপ বলছি, এখন আর বলতেছি না, একটু দেখে নিই নোটটা। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, আমি দুটো কথা বললাম না, 3 নম্বর কথাটা বলতেছি। এগুলো কিন্তু আপনারা এখন থেকে করবেন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তারা করতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাইয়া কী করবো? আপনারা রেফারেন্স বই কিছু পড়ে রাখতে পারেন, লালনীল দীপাবলি পড়ে ফেলতে পারেন, অসুবিধা কি? গল্পের বই মতো পড়ে ফেলেন, সমস্যা কোথায়? আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীর কিছু বইটাই আছে না, প্রামাণ্য বই, রেফারেন্স বই পড়ে ফেলেন। আকবর আলী খানের গণতন্ত্র অর্থনীতি পড়ে ফেলেন, মিহারঞ্জন সরকারের ছোটদের রাজনীতি অর্থনীতি পড়ে ফেলেন, অসুবিধা কোথায়? এগুলো তো এমনি পড়া যায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া যায়, কোনো অসুবিধা নেই। এই বইগুলো আমার আগে পড়া ছিল। আমার একটা সুবিধা ছিল কি, আমার রিডিং হ্যাবিটটা একটু ভালো ছিল বিধায় এই যে বইগুলো যারা নাম শুনছে মাত্র, সে বই আমি শেষ করছি অনার্স ফার্স্ট ইয়ারে বা ইন্টারমিডিয়েটে পড়ার সময়, আর বাকিরা নাম শুনছে মাত্র, এই জায়গায় আমার বেশি অ্যাডভান্টেজ ছিল। আচ্ছা, থার্ড টেকনিকটা দেখেন, বিভিন্ন পেপার পড়ার সময় এডিটোরিয়াল সম্পাদকীয়র পাশের যে পাতাটা যেখানে বিভিন্ন আর্টিকেল থাকে, ওই আর্টিকেলগুলো ভালো মতো পড়বেন। তবে এমন কোনো আর্টিকেল পড়বেন না যেগুলো বিসিএস পরীক্ষাতে আসে না। আপনি কিভাবে বুঝবেন কোনগুলো বিসিএস পরীক্ষাতে আসে? অলরেডি আনসার করছি, বলেন তো। প্রশ্ন স্টাডি করার মাধ্যমে আপনি প্রশ্নকে যত ভালোভাবে ক্র্যাক করতে পারবেন, ক্র্যাক করা বোঝেন, মাথায় নিয়ে আসা, একদম মানচিত্র নিয়ে আসা, প্রশ্নের মানচিত্র নিয়ে আসা, যত বেশি মাথায় মানচিত্র নিয়ে আসতে পারবেন আপনার প্রিপারেশন তত ভালো হবে। ওই আর্টিকেলগুলো পড়ার সময় আমি যেটা করছি, ওই কলামিস্টের বা কলামগুলো পড়ার সময় কলামিস্টের নামটা লিখবেন
এরপর উনি কোন বিষয়ে লেখেন সেটা লিখবেন একটা ডায়েরিতে, হ্যাঁ। এরপর ওনার লেখার স্টাইলটা সম্পর্কে লিখবেন। রেগুলারলি যদি কাজটা করতে পারেন তাহলে বিসিএস লিখিত পরীক্ষায় প্রচুর কোটেশন দিতে হয়, প্রচুর কোটেশন দিতে হয়। আর কোটেশনে কোনো কবির কবিতা দেওয়া যায় না, এসেতে দেওয়া যায়, বাংলা রচনায় হয়তো বা দেওয়া যেতে পারে। বেশিরভাগই দিতে হয় বিভিন্ন পেপার থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন ডাটা, টেবল, চার্ট, এগুলো দিতে হয়। যদি আপনি কলামিস্টের নামগুলো লিখে ফেলেন, তাদের লেখার স্টাইল সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি ওই কোটেশন ইউজ করতে অনেক সুবিধা পাবেন। আমি কিন্তু আমার টার্গেটই ছিল বিসিএস পরীক্ষা লিখিততে আমি প্রত্যেকটা পেজে একটা করে কোটেশন দিব। আপনারা ভাইবেন না যে সব কোটেশন জেনে ছিল, বেশিরভাগই ভুয়া ছিল। কখনোই কেউ কথাগুলো বলে নেই, আমি বলে দিচ্ছি। এরকম ধরেন আমি লিখছি দৈনিক প্রথম আলোতে এত তারিখের পত্রিকায় অমুক কলামিস্ট বলেছেন, দিয়ে লিখে দিলাম। হয়তো উনি কখনোই এই কথাটা ভাবেনও নাই, কিন্তু আমি লিখে দিচ্ছি, অসুবিধা কি? উনি লিখেন নাই সেটা আমার দোষ না, লিখতে তো পারতেন, লিখে দিচ্ছি। আর রিডিং হ্যাবিট ভালো থাকলে আপনাকে ধরা সম্ভব না। প্লিজ, যাদের রিডিং হ্যাবিট ভালো না তারা এটা করতে গেলে নগদে ধরা খাবেন। হ্যাঁ, রিডিং হ্যাবিট অত্যন্ত ভালো হতে হবে। আমাদের একটা প্রশ্ন ছিল 30তম বিসিএস এ, বাংলাদেশের অর্থনৈতিক গুরুত্বে নদীর ভূমিকা লিখুন, এরকম একটা প্রশ্ন ছিল। বিসিএস আবার লিখুন বলে, অনেক ভালো লাগে। ওই বেকার ছেলেদের কেউ আসলে আপনি করে বলে না, সবাই তুমি করেই বলে, বিসিএস পরীক্ষাতে বলে, এই জন্য ভালো লাগে। এখন এই প্রশ্ন তো ভাই আমরা কখনোই কেউ পড়ি নাই। আমি একটা কথা বলছিলাম, আমার ডিকশনারিতে আনকমন প্রশ্ন বলে কোনো কিছু নাই, সবই কমন। আর এটা তো বিসিএস, লেখা যাবে, অসুবিধা নেই। এখন ওটা না লিখলে আমাকে আনসার করতে হচ্ছে সংবিধান থেকে। সংবিধান আমার মুখস্থ ছিল না, বাধ্য হয়ে আনসার করা শুরু করলাম। কি আছে জীবনে, নদী নিয়ে তো অনেক কিছু জানি। চোখ বন্ধ করলাম, নদী মানে কি, নদী কাহাকে বলে, একটা সংজ্ঞা লিখে ফেললাম। এবং সেই সংজ্ঞাটা নদী বিজ্ঞানকে ইংলিশে কি বলে সেটা লিখলাম। একজন নদী বিজ্ঞানীর সংজ্ঞা দিলাম, সেই নদী বিজ্ঞানী আছে কিনা আমি তাও জানি না, দিয়ে দিচ্ছি সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে ইংলিশে, একদম কাঠখোট্টা ইংলিশে লিখছি, যত কঠিন করে লেখা যায়। আমার রিডিং হ্যাবিট ভালো এবং লিখতাম, রেগুলারলি লিখতাম, লেখালেখি করতাম, সো এটা ধরা সহজ না। এরপরে নদীর অর্থনৈতিক গুরুত্ব চোখ বন্ধ করছে। নদীতে কি হয়, মালামাল পরিবহন করে, পাশে অনেকে থাকে, জেলেরা মাছ ধরে, ইত্যাদি ইত্যাদি। পয়েন্ট আকারে লেখা শুরু করলাম, নদীর নাব্যতা নিয়ে অনেক কিছু লিখলাম, গবেষণাধর্মী কথাবার্তা লিখলাম, আমার মতামত দিলাম। এভাবে পয়েন্ট করছি, আমার যতটুকু মনে আছে 14 থেকে 15টা পয়েন্ট করে ফেলছি। এরপর অনেককে দিয়ে লিখাইছি, যেমন নদী নিয়ে লেখেন আমাদের বাংলাদেশের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন আইনুল নিশাত। তো আইনুল নিশাত স্যারকে দিয়েও লিখাইছি। উনি কখনো লিখেন নাই জিনিসগুলো, এটা তো আসলে আমার দোষ ছিল না, কিন্তু আমি লিখাই দিচ্ছি। তো আমি যখন ফাউন্ডেশন ট্রেনিং করি তখন আইনুল নিশাত স্যার ক্লাস নিতে আসছিল। আমার একটা অভ্যাস হচ্ছে কি, আমি মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করতে খুব পছন্দ করি। তো ক্লাস শেষে স্যারের কাছ থেকে দূরের থেকে স্যারকে সালাম দিলাম। স্যার উত্তর দিলেন, সালামের পরে কিছু বলবা? বললাম, স্যার একটা কথা ছিল। বলে, কি কথা? বললাম, স্যার থ্যাংক ইউ। তখন স্যার বললেন, কি আজকের ক্লাসটার জন্য? না স্যার, অন্য একটা কারণে। বলে আমি দৌড়, কোনো কথা নাই, কারণ আমি তো জানি আইনুল নিশাত স্যার না থাকলে পরীক্ষাটা এত মিষ্টি হতো না, এটা আমি জানি। ওই জন্য তো থ্যাংক ইউ লিখেছি। আপনারা যদি রিডিং হ্যাবিট না বাড়ান এই কাজগুলো করতে পারবেন না। তবে আপনারা ভাইবেন না যে আমি সব ভুয়া কোটেশন দিয়ে আসছি, এটা ভাবার কোনো কারণ নাই। ধরেন 65%-এর মতো হয়তো ভুয়া ছিল, 35% জেনুইন ছিল, একদম তারিখ সহ। আমি জানি এই পুরোনো পেপার স্যার জীবনও দেখবে না, আমি জানি, ওই জন্য দিচ্ছি। আর বোঝারও উপায় থাকে না। শুধু তাই না, বিভিন্ন টক শো রেফারেন্স দিয়ে দিচ্ছি, যে চ্যানেল আইকে অমুক তারিখের এতটার সময় টক শোতে অমুক এই কথাটা বলছেন, কিংবা এটিএন বাংলার অমুক এই এতটার খবরে অমুকের সাক্ষাৎকারে অমুক এই কথাটা বলছে। বাংলাদেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্ব, মন্ত্রী, এমপি আছেন না, তাদের বিভিন্ন বরাত নিয়ে বিভিন্ন কিছু লিখছি আর কি। যা হোক, ওনারা কিছু বলছেন, কিছু